নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বছরের শেষ দিনগুলো চলে এলো, আর কিছুদিন পরেই 2025কে বিদায় জানিয়ে আসবে 2026। আপনাদের অকুণ্ঠ ভালোবাসা, আপনাদের আন্তরিক কমেন্ট, এই সমস্ত কিছুই আমাকে অনুপ্রাণিত করেছে। আপনারা জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভগবানজিকে নিয়ে আমি অনেক অনুষ্ঠান করেছি। সে সমস্ত অনুষ্ঠান আপনারা দেখেছেন, বিশ্লেষণ করেছেন এবং আপনাদের মন্তব্য আমার কাছে পৌঁছে দিয়েছেন। এবং সত্যি বলছি, আপনাদের যে মন্তব্য বা বিশ্লেষণ, এগুলো হচ্ছে আমার কাছে একটা লার্নিং প্রসেস, এবং আমি চেষ্টা করেছি আমার ভিডিওকে আরও ভালো করতে। আপনারা কিছুদিন আগেই একটি সাক্ষাৎকার দেখেছিলেন প্রফেসর নন্দলাল চক্রবর্তীর, একটি সাক্ষাৎকার, গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার, এবং আপনাদের কমেন্টেই আমি তা বুঝতে পেরেছি। রাশিয়ায় নাকি নেতাজিকে অত্যাচার করা হয়েছে এবং তিনি নাকি একদম তার মানসিক ভারসাম্য হারিয়ে গেছে। প্রফেসর নন্দলাল চক্রবর্তী সেটাকে একেবারেই বলে দিয়েছেন এরকম কোনো ঘটনা ঘটতে পারে না। আর সব থেকে বড় কথা, প্রফেসর নন্দলাল চক্রবর্তী যেই বিষয়টা আমার কাছে তুলে ধরেছেন, সেটি অন্তত আমার কাছে ব্যক্তিগতভাবে যেভাবে তিনি ডিটেইলে আলোচনা করেছেন, সেটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই বিষয়টি আমি বলবো, আমার মনে হয় যে নেতাজি গবেষণার কাজে এটা একটা নতুন পথ দেখাবে। আরেকটা বিষয়, এই যে রামভবনে 1985 পর যখন, মানে 85 পর যখন ভগবানজি ওনার মত অনুসারে যে অন্যখানে চলে যান, এবং রুদ্রজ্যোতি ভট্টাচার্য সেই কথা বলেছিলেন, তখন ওনার বাড়ি থেকে একটা ম্যাপ পাওয়া যায়। সেই ম্যাপটা মানে রাশিয়া থেকে কিভাবে উনি উত্তরপ্রদেশে প্রবেশ করছেন তার একটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তুলে ধরে। প্রফেসর নন্দলাল চক্রবর্তী বলেছিলেন যে এইটাকেও আপনি রাখবেন, কিন্তু আমি একটা স্পেশাল এপিসোড করব বলেই এই ম্যাপের বিষয়টা তখন ওই এপিসোডের মধ্যে ঢোকাইনি। আজকের এই এপিসোডে আপনারা দেখবেন প্রফেসর নন্দলাল চক্রবর্তী দেখিয়েছেন যে এই রাশিয়া থেকে যখন তিনি তিব্বত নেপাল সীমান্ত ধরে যখন তিনি উত্তরপ্রদেশে প্রবেশ করছেন এবং উত্তরপ্রদেশের নানান জায়গায় তিনি রয়েছেন, তার একটি বিবরণ তিনি দিয়েছেন। এবং খুব উল্লেখযোগ্য বিষয়, এই বিবরণের যে হস্তাক্ষর, হাতের লেখা, সেই লেখাটাও হ্যান্ডরাইটিং অ্যানালিসিসে দেখা গেছে যে এই লেখাটার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতের লেখার মিল রয়েছে। এটা আমার কথা না, গবেষকদের কথা। এবং যারা হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস করেছেন আপনারা জানেন, তার মধ্যে একজন অন্যতম হচ্ছেন ডক্টর বিলাল। পরেও কাশ্যপ বলে একজন হ্যান্ডরাইটিং এক্সপার্ট ছিলেন। আমি একজনকে হ্যান্ডরাইটিং এক্সপার্ট হিসাবে দিয়েছিলাম নেতাজির হাতের লেখা এবং ভগবানজির হাতের লেখা, চন্দ্রাবলী গাঙ্গুলি ওনার নাম। আজকে আমরা সেই ম্যাপটার দিকে দৃষ্টিপাত করব। প্রফেসর নন্দলাল চক্রবর্তী ঠিক কি বলছেন। এই তাজিকিস্তান দেখো, এখান থেকে তাজিকিস্তানের স্তালিনাবাদ। এইবার দেখো এখানে এই যে রিভার্স অ্যারোগুলো দেখো, রিভার্স দেখছো তো। এখান থেকে উনি এই যে কাশগার, কাশগার মানে কিন্তু তোমার হচ্ছে এটা তোমাদের ইয়ে সিল্ক রুট, এই নামছেন, এইভাবে আসছেন। এই যে এখান দিয়ে এই দেখো কিউচুয়ান, যে কোনো কথা বললাম, কিউচুয়ান হচ্ছে নর্থ ওয়েস্টার্ন চায়না। এবার এই জায়গাটা ছিঁড়ে গেছে দেখো, মানে এই জায়গাটা পাওয়া যাচ্ছে না। এরপরে ঢুকছেন এখান থেকে, ঢুকছেন যে এই জায়গাটা থেকে বালিপাড়া ফ্রন্টিয়ার ট্র্যাক্ট। এই দেখবে এখানে একটা এই রেল লাইনের একটা ইয়ে চিহ্ন আছে।
এই 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 জায়গাটা উনি একটা রুট করেছেন, কিন্তু এই যে জায়গাটাতে উনি নেপাল দিয়ে টিবেটে গেছেন, টিবেট থেকে যে এসেছিলেন, এই অংশটা চায়না থেকে যে টিবেটে যাওয়াটা, এই জায়গাটা কিন্তু অফ। আর এই যে এখান থেকে জিংজিয়াং, মানে যেটাকে সিংকিয়াং বলতো আগে, সেটা এই যে কিউচুয়ানটা ইন্ডিকেট করছে, কিউচুয়ানটা কিন্তু এখন নাম হচ্ছে জিউচুয়ান। বললেন তো, আগে ওটা কিউচুয়ান ছিল, গাংসু প্রভিন্সে ওটা। যেমন স্টালিনাবাদ 1961 অব্দি স্টালিনাবাদ ছিল, পরে ওটা দুশাম্বে আবার ফিরে এসছে। যাই হোক, কাজে ওই টাইমটা বললাম 61-এর আগে উনি ওখান থেকে রওনা হয়েছেন, এবং কোনো একটা পয়েন্ট অফ টাইমে 50s শেষের দিকে বা যাই হোক উনি এখানে পৌঁছচ্ছেন, এবং এই জায়গা ট্রাভেল করে এইখানে এত দূর উনি এসছেন। এইটা আর কি। ঠিক আছে, ঠিক আছে। শুনলেন তো প্রফেসর নন্দলাল চক্রবর্তী যে ম্যাপের যে স্কেচটা, সেই স্কেচে বিবরণ অনুযায়ী উনি কিভাবে উত্তরপ্রদেশে প্রবেশ করছেন তার একটি রূপরেখা তিনি আমাদের কাছে স্বল্প সময় তুলে ধরলেন, যে সেই ম্যাপটা। এই ম্যাপটার কথা আপনারা আগেও শুনেছেন। প্রশ্ন হচ্ছে যে রাশিয়ান ইন্টেলিজেন্স অত্যন্ত কড়া, এবং তারা প্রতি মুহূর্তে নজর রাখেন কে কোথায় যাচ্ছে। এখানেও একটা রহস্যের দিক উন্মোচিত হলো। তাহলে কিভাবে রাশিয়ান সেই সমস্ত ইন্টেলিজেন্সদের চোখে ধুলো দিয়ে তিনি পৌঁছে গেলেন এখানে। এখন পাশাপাশি আরেকটা যুক্তি চলে আসতে পারে যে যখন এখান থেকে, অর্থাৎ মহানিষ্ক্রমণের সময় 1941 সালে যখন নেতাজি এলগিন রোডের বাড়ি থেকে যখন চলে যাচ্ছেন ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে, এবং তিনি পৌঁছে যাচ্ছেন কাবুল, আফগানিস্তান, সেখান থেকে রাশিয়া, জার্মান, নানান জায়গায় পৌঁছে যাচ্ছেন, তখনও তো কোনো মানুষ টের পায়নি। ঠিক সেভাবেই কি উনি রাশিয়া থেকে চলে এলেন এখানে? আবার অন্য একটি মত বলছে যে রাশিয়ান ইন্টেলিজেন্স তো ভারতবর্ষের ইন্টেলিজেন্স থেকে অনেক কড়া, এবং তারা প্রতি মুহূর্তে নজর রাখে। তাহলে কিভাবে তিনি সকলের নজর এড়িয়ে এইভাবে তিনি এলেন? সেই মানুষই জানতে পারে এই রুটটা, যার এই সমস্ত পথের ব্যাপারে সম্যক ধারণা আছে। এখন আমি প্রত্যেকটা এপিসোডে আপনাদের বলি যে আমি কিছুই আপনাদের ওপর চাপিয়ে দিই না, আমি শুধুই আমি বলি যে আমরা ভাবা প্র্যাকটিস করি। রাশিয়ান ইন্টেলিজেন্সের চোখে ধুলো দিয়ে তিনি চলে এলেন, আপনারাও ভাবুন। এবং আমাদের দুই তরফের ভাবনা মধ্যে থেকে আপনারা যদি অন্যরকম কিছু ভাবনা পান, তাহলে অবশ্যই আমাকে সেটা জানাবেন, আমিও সমৃদ্ধ হব, এবং আমাদের চ্যানেলটিকে আরও সমৃদ্ধ করতে পারবো। এবং কন্টেন্টগুলোকে, যে ভিডিও এতদিন ধরে আমি পরিবেশন করছি নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে, তা নিয়েও আমি সুচিন্তিতভাবে পূর্ণাঙ্গ রূপে আরও নানান ভিডিও করার উপাদান খুঁজে পাব। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।